সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ প্লান্ট কিংডম বাই বেনথাম হুকার। বেনথাম হুকার উদ্ভিদ রাজ্যের বা উদ্ভিদ জগতের যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটি করেছিলেন, সেই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটি আমরা আলোচনা করব এবং কিভাবে খুব সহজে ধাপগুলো মনে রাখা যায় বা বিভিন্ন এককগুলো আমরা মনে রাখতে পারি এই শ্রেণীবিন্যাসের, সেই কৌশলটিও আমরা এখানে আলোচনা করব। তাই সে কারণে এই বিষয়টি খুবই ভালো লাগবে তোমাদের। পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য, যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো, সেই ধাপগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, খুব সহজভাবে আলোচনা করব। আশা করি শ্রেণীবিন্যাসটি তোমাদের কাছে খুব সহজবোধ্য হবে। শ্রেণীবিন্যাস বললেই আমাদের কাছে খুব কঠিন একটি বিষয় মনে হয় বা একটি অপ্রিয় বিষয় মনে হয়, কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের এই শ্রেণীবিন্যাসটি কতটা সহজ এবং কতটা সহজবোধ্য বিষয়, এবং খুব সহজে আমরা যদি এটা অনুসরণ করি এবং সেই কৌশলগুলা দেখি যে কিভাবে ধাপগুলা মনে রাখতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা খুব সহজেই এই শ্রেণীবিন্যাসটি পরীক্ষায় আসলে বা মনে করতে পারবো, যে কোনো প্রয়োজনেই মনে করতে পারবো। ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম অফ বেনথাম হুকার, এটাকে ন্যাচারাল ক্লাসিফিকেশন বলা হয় বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলা হয়, কারণ এখানে আমরা উৎপত্তিগত দিকটা, যে জাতিজনিগত বা এখানে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে সার্বিকভাবে উৎপত্তিগত এবং বৈশিষ্ট্যগত এই তুলনার মাধ্যমে আমরা এই শ্রেণীবিন্যাসটি আলোচনা করে থাকি। এটাকে এই জন্য প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে। এবং বেনথাম হুকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা উদ্ভিদ জগতের একটি পূর্ণাঙ্গ এবং সুন্দর একটি শ্রেণীবিন্যাস করতে সক্ষম হয়েছিলেন। ইংলিশ ন্যাচারালিস্ট জর্জ বেনথাম 1800 to 1884 and Joseph Dalton Hooker 1870 to 1911 proposed this classification in their famous book Genera Plantarum. জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার দুইজন বিজ্ঞানী, তাদের নামটা আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সংক্ষেপে উল্লেখ করে থাকি বেনথাম। বেনথামের পূর্ণ নাম হচ্ছে জর্জ বেনথাম এবং হুকারের পূর্ণাঙ্গ নাম হচ্ছে জোসেফ ডাল্টন হুকার। তারা তাদের একটা বিখ্যাত বই হচ্ছে জেনেরা প্লান্টেরাম, এই জেনেরা প্লান্টেরাম বইয়ের মধ্যে তারা এই শ্রেণীবিন্যাসটি বর্ণনা করেছিলেন। In this book they classified 97,205 species of flowering plants. এই বইয়ের মধ্যে তারা 97,205টি প্রজাতির বর্ণনা দিয়েছিলেন এই শ্রেণীবিন্যাসটি আলোচনা করতে গিয়ে। আমরা এই শ্রেণীবিন্যাসটি প্রথমে এক নজরে দেখে নিই, যে আমরা শ্রেণীবিন্যাসটি যেটা উদ্ভিদ জগৎ যেটা আছে, এই দুইটাকে আবার দুইটা সাব কিংডমে ভাগ করা হয়ে থাকে। একটি সাব কিংডম হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, যেটাকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলে থাকি। দ্বিতীয় সাব কিংডমটি হচ্ছে ফেনোরোগেমিয়া, যেটাকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলে থাকি। ক্রিপ্টোগেমিয়ার আন্ডারে তিনটি ডিভিশন রয়েছে। প্রথম ডিভিশনটি হচ্ছে থ্যালোফাইটা, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ যাদের মূল কাণ্ড পাতা বিভক্ত থাকে না, তাদেরকে আমরা থ্যালোফাইটা বলে থাকি। দ্বিতীয় বিভাগটি হচ্ছে ব্রায়োফাইটা, এদের কাণ্ড এবং পাতা রয়েছে কিন্তু এদের মূল থাকে না। আর একটি হচ্ছে টেরিডোফাইটা ডিভিশন, এদের মূল কাণ্ড পাতা তিনটিই থাকে। থ্যালোফাইটাকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি শ্রেণী হচ্ছে অ্যালগি বা শৈবাল, যাদের ক্লোরোফিল রয়েছে, এরা সবুজি। আর একটি হচ্ছে ফানজাই, দ্বিতীয় ক্লাসটি হচ্ছে ফানজাই বা ছত্রাক, এরা ক্লোরোফিল বিহীন এবং পরভোজী, অর্থাৎ তাদের ক্লোরোফিল না থাকার কারণে তারা সালোক সংশ্লেষণ করতে পারে না। ফেনোরোগেমিয়া যেটি রয়েছে, ফেনোরোগেমিয়ার মধ্যে আমরা দুটি বিভাগ দেখি। একটি হচ্ছে জিমনোস্পার্মি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যাদের বীজগুলা ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে না, তাদেরকে আমরা জিমনোস্পার্মি বলে থাকি। আর যাদের বীজটা ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, তাদেরকে আমরা অ্যাঞ্জিওস্পার্মি বলে থাকি। অ্যাঞ্জিওস্পার্মির মধ্যে আমরা দুইটি শ্রেণী দেখি। একটি হচ্ছে ডাইকোটিলিডোনাস দ্বিবীজপত্রী, অর্থাৎ তাদের বীজের মধ্যে দুটি বীজপত্র থাকে, এজন্য এটাকে ডাইকোটিলিডোনাস বলা হয়ে থাকে। আর এটি হচ্ছে মনোকোটিলিডোনাস হচ্ছে যার মধ্যে একটি বীজপত্র থাকে, বীজের মধ্যে একটি বীজপত্র থাকে, তাকে আমরা মনোকোটিলিডোনাস বলে থাকি।
ডাইকটিলিডনেসের মধ্যে তিনটি সাবক্লাস রয়েছে, গুরুত্বপূর্ণ সাবক্লাস। একটি হচ্ছে পলিপ্যাটালি, অর্থাৎ যাদের পাপড়ি থাকে এবং পাপড়িগুলা পৃথক থাকে তাদেরকে আমরা পলিপ্যাটালি বলে থাকি। গ্যামোপ্যাটালি হচ্ছে যাদের বৃতি পাপড়ি এগুলো বিশেষ করে পাপড়ি যাদের সংযুক্ত অবস্থায় তাদের থাকে তাদেরকে আমরা গ্যামোপ্যাটালি বলে থাকি। আরটি হচ্ছে মনোক্লামাইডি, এদের বেলায় দেখা যায় যে বৃতি পাপড়ি এগুলো সুস্পষ্টভাবে আলাদা করা সম্ভব হয় না, যেটাকে পুষ্পপুট বলা হয়। এই পুষ্পপুট বিশিষ্ট উদ্ভিদগুলাকে আমরা মনোক্লামাইডি বলে থাকি। এখন আমরা বিস্তারিত বর্ণনাতে আসি যে সাবকিংডম 1 উদ্ভিদ জগতের মধ্যে প্রথম যে উপরাজ্যটি রয়েছে সেটি হচ্ছে ক্রিপ্টোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া যেটি, এই ক্রিপ্টোগেমিয়ার অর্থ হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্টস, অর্থাৎ তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের সুনির্দিষ্টভাবে ফুল হয় সৃষ্টি করতে পারে না যারা, তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগেমিয়া বলে থাকি। রিপ্রোডাকশন মেইনলি বাই স্পোর, অর্থাৎ তারা স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে থাকে। স্পোর হচ্ছে একটা এককোষী বংশবৃদ্ধির একটা মাধ্যম, যেটাকে আমরা স্পোর বলে থাকি, এবং এই স্পোরের মাধ্যমে স্পোর সাধারণত এটা অযৌন জনন পদ্ধতি বলা হয়ে থাকে, যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন উপায়ে বংশবৃদ্ধির ক্ষেত্রে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে। এবং এই ক্রিপ্টোগেমিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে এরা মূলত স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এর আন্ডারে তিনটি ডিভিশন রয়েছে বা বিভাগ রয়েছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেইডোফাইটা। প্রথম যে ডিভিশনটি সেটা হচ্ছে থ্যালোফাইটা। এই থ্যালোফাইটার মধ্যে তাদের দেহটা হচ্ছে থ্যালাস বলা হয়ে থাকে, থ্যালাস বা সমাঙ্গ দেহী উদ্ভিদ বলা হয়েছে। অর্থাৎ এদের মধ্যে নো রুট, স্টিম অ্যান্ড লিফ, অর্থাৎ তাদের মধ্যে কোনো মূল, কাণ্ড, পাতা থাকে না, অর্থাৎ তাদের দেহটা সাধারণত এককোষী বা সূত্রাকার এই ধরনের দেহ তারা তৈরি করে থাকে। এদেরকে আমরা থ্যালোফাইটা বা সমাঙ্গ বর্গীয় উদ্ভিদ বলে থাকি এবং তাদের বডিটাকে থ্যালাস বলা হয়ে থাকে। 2 নাম্বার যে বিষয়টা আছে নো এমব্রায়ো। এমব্রায়ো বিষয়টা হচ্ছে যে জাইগোট যেটা থাকে, অর্থাৎ পুংগেমেট স্ত্রীগেমেট মিলিত হওয়ার মাধ্যমে যে জাইগোট তৈরি হওয়ার কথা, সেই জাইগোটটা যদি বহুকোষী অবস্থা তৈরি করে তখন সেটাকে আমরা এমব্রায়ো বলে থাকি। কিন্তু থ্যালোফাইটার ক্ষেত্রে দেখা যায় যে জাইগোটটা সরাসরি বংশবৃদ্ধিতে বা নতুন বংশধর সৃষ্টিতে ভূমিকা রাখে, যার কারণে এখানে আর বহুকোষী অবস্থা তৈরি হয় না, জাইগোটটা সরাসরি বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। কিন্তু আমরা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বেলায় দেখব যে তারা এমব্রায়ো সৃষ্টি করে থাকে বা বহুকোষী অবস্থা সৃষ্টি করে থাকে। নো ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এই থ্যালোফাইটার মধ্যে জাইলেম, ফ্লোয়েম এই ধরনের কোনো পরিবহন টিস্যু থাকে না, সেটাকে আমরা ভাস্কুলার বান্ডেল বলে থাকি। এই ধরনের কোনো ভাস্কুলার বান্ডেল থ্যালোফাইটার মধ্যে থাকে না বা অনুপস্থিত। সেক্স অর্গান জেনারেলি ইউনিসেলুলার, অর্থাৎ তাদের যে জননাঙ্গ থাকে যেটার মাধ্যমে তারা বংশবৃদ্ধি করবে বা গ্যামেট সৃষ্টি করবে এই ধরনের বা স্পোর তৈরি করবে, সেই ধরনের জননাঙ্গগুলো সাধারণত এককোষী হয়ে থাকে বা একটা কোষ থেকেই তাদের জননাঙ্গ সৃষ্টি হয়ে থাকে। এদের মধ্যে দুইটি ক্লাস রয়েছে, হ্যাজ টু ক্লাসেস, এলগি এন্ড ফাঞ্জাই। ক্লাস 1 এলজি or algae has chlorophyll. Due to chlorophyll, it is colorful. যে এই ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে অ্যালগি সাধারণত কালারফুল বা সবুজ হয়ে থাকে। এই ক্লোরোফিল ছাড়াও এদের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জ পদার্থ থাকার কারণে এরা বিভিন্ন রং ধারণ করতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে ক্লোরোফিল বেশি থাকলে সেটা সবুজ বর্ণের হবে। হ্যাজ ফটোসিনথেসিস, দ্যাট মিন্স অটোট্রফ। ডিউ টু ফটোসিনথেসিস ইট ইজ অটোট্রফ। যে এরা ক্লোরোফিল থাকার কারণে, মূলত ক্লোরোফিল থাকার কারণে এরা সালোক সংশ্লেষণ করতে পারে, সূর্যের আলো ব্যবহার করে গ্লুকোজ তৈরি করতে পারে। আর যেহেতু এরা নিজেরাই নিজের খাদ্য তৈরি করে সেজন্য এদেরকে আমরা অটোট্রফ বা স্বভোজী বলে থাকি। অটো মানে নিজ বা স্ব, আর ট্রফ হচ্ছে পুষ্টি বা এই জন্য এটাকে আমরা স্বভোজী বলে থাকি। সেল ওয়াল হ্যাজ সেলুলোজ। যে এদের কোষ প্রাচীরের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে সেলুলোজ থাকে। এই সেলুলোজ থাকার কারণে এরা এলগির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এলজির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রিজার্ভ ফুড ইজ স্টার্চ, অর্থাৎ তাদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শর্করা জাতীয় খাদ্য এরা সঞ্চয় করে থাকে। যে সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা যে সালোক সংশ্লেষণ পদ্ধতি বলেছি এদের মধ্যে রয়েছে, সেটির কারণে তারা গ্লুকোজ তৈরি করে এবং সেই গ্লুকোজ থেকে
স্টার্চ তৈরি হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা স্পাইরোগাইলা হায়ালিনার কথা বলি, যে স্পাইরোগাইলা যেটি আছে যে তাদের মধ্যে সর্পিলাকার বা জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে, এজন্য সেটিকে আমরা স্পাইরোগাইলা বলে থাকি। ক্লাস 2 হচ্ছে ফানজাই বা ছত্রাক। ছত্রাকের সাথে অ্যালগির যে পার্থক্য বা শৈবালের যে পার্থক্য সেটা হচ্ছে নো ক্লোরোফিল, অর্থাৎ এদের ক্লোরোফিল থাকে না, এবং ক্লোরোফিল না থাকার কারণে এরা সাধারণত কালারলেস বা বর্ণহীন হয়ে থাকে। হেটারোট্রফ, যেহেতু তাদের ক্লোরোফিল নাই সেজন্য তারা সালোক সংশ্লেষণ করতে পারে না, এবং সেই কারণেই তারা নিজেরা কোনো গ্লুকোজ তৈরি করতে পারে না, এবং তাদেরকে অন্যের উপরে বা অন্য কোনো মাধ্যমের উপরে, মৃতদেহ বা জীবিত দেহের উপরে থেকে তাদেরকে খাদ্য সংগ্রহ করতে হয়। হেটারো মিন্স হচ্ছে পর, এবং ট্রফ হচ্ছে পুষ্টি, যে তারা অন্য কোনো জীবের উপরে পুষ্টির জন্য নির্ভরশীল, সেই জন্য তাদেরকে আমরা হেটারোট্রফ বলে থাকি। সেল ওয়াল হ্যাজ কাইটিন, যে এদের অন্যতম একটি কোষ প্রাচীরের অন্যতম একটি উপাদান হচ্ছে কাইটিন, যে তারা কাইটিন, তাদের কাইটিনের মাধ্যমে তারা কোষ প্রাচীর তৈরি করে থাকে। এটা অন্য কোনো ক্লাসের মধ্যে বা অন্য কোনো বর্গের মধ্যে, গ্রুপের মধ্যে আমরা কাইটিন উপাদান দেখি না। কাইটিন ছত্রাকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রিজার্ভ ফুড ইজ গ্লাইকোজেন, এটাও ছত্রাকের একটা ইউনিক বৈশিষ্ট্য বা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গ্লাইকোজেন, অর্থাৎ আমরা দেখি যে প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হিসাবে গ্লাইকোজেন থাকে, কিন্তু ছত্রাকের মধ্যেও আমরা গ্লাইকোজেন দেখি সঞ্চিত হতে দেখা যায়, যে এটা প্রাণী কোষের মতো ছত্রাক কোষের মধ্যেও সঞ্চিত খাদ্যটা হচ্ছে গ্লাইকোজেন। এক্সাম্পল হিসেবে আমরা এখানে উল্লেখ করেছি পেনিসিলিয়াম নোটাটাম, এটার কথা আমরা মনে রাখতে পারি। এবং পেনিসিলিয়াম নোটাটাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছত্রাক, কি কারণে, যে এদের থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক পেয়ে থাকি, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পেয়ে থাকি। ডিভিশন 2 বা বিভাগ 2 থ্যালোফাইটা যেটা আছে, থ্যালোফাইটার পরবর্তী যে ডিভিশন সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ক্রিপ্টোগেমিয়ার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটি বিভাগ। সেই বিভাগের মধ্যে আমরা দেখি যে এদেরকে সাধারণত মস বলা হয়ে থাকে, মস জাতীয় উদ্ভিদগুলোকে আমরা ব্রায়োফাইটা বলে থাকি। তাদের হ্যাজ স্টিম অ্যান্ড লিফ, অর্থাৎ তাদের কাণ্ড এবং পাতা থাকে, কিন্তু নো রুটস, তাদের মধ্যে মূল থাকে না। অর্থাৎ এরা সমাঙ্গ থ্যালোফাইটার তুলনায় ভিন্ন, কারণ থ্যালোফাইটার মধ্যে মূল, কাণ্ড, পাতা কোনো কিছুই ছিল না, কিন্তু ব্রায়োফাইটার মধ্যে আমরা দেখি যে কাণ্ড এবং পাতা থাকে, কিন্তু তাদের মূল থাকে না। রাইজোয়েট ইনস্টিড অফ রুটস, অর্থাৎ মূলের পরিবর্তে তাদের রাইজোয়েট থাকে। রাইজোয়েট এবং মূলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে রাইজোয়েটগুলো এককোষী, রাইজোয়েটগুলো এককোষী হয়ে থাকে এবং মূলগুলা হচ্ছে বহুকোষী, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আবার রাইজোয়েট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ, কিন্তু রুটের বেলায় বা মূলের বেলায় এই ধরনের কোনো বৈশিষ্ট্য আমরা দেখি না। ক্রিয়েটস এমব্রায়ো, এরা ভ্রূণ তৈরি করতে পারে। জাইগোট থেকে এরা যখন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে যখন এরা জাইগোট তৈরি করে, সেই জাইগোট থেকে সরাসরি বংশধর সৃষ্টি হয় না, এখান থেকে একটা বহুকোষী অবস্থা তৈরি হবে। এই বহুকোষী যে অবস্থাটা, সেই বহুকোষী অবস্থাটাকে আমরা এমব্রায়ো বলে থাকি বা ভ্রূণ বলে থাকি। এটাও ব্রায়োফাইটার একটা গুরুত্বপূর্ণ ধাপ বলা যায়, যে ব্রায়োফাইটার মধ্যে এমব্রায়ো সৃষ্টি হয়েছিল প্রথম। নো ভাস্কুলার টিস্যু, এদের মধ্যে আমরা জাইলেম, ফ্লোয়েম এই ধরনের কোনো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু দেখি না। এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে সেমিবার্বুলা ওরিয়েন্টালিস। সেমিবার্বুলা ওরিয়েন্টালিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদস্য ব্রায়োফাইটার। নেক্সট ডিভিশন হচ্ছে ডিভিশন 3 টেরিডোফাইটা। এদেরকে আমরা সাধারণভাবে ফার্ন জাতীয় উদ্ভিদ বলে থাকি। সমস্ত ফার্ন জাতীয় উদ্ভিদকেই টেরিডোফাইটা বলা হয়ে থাকে। হ্যাজ রুট, স্টিম অ্যান্ড লিফ, যে এদের মধ্যে আমরা দেখি যে মূল, কাণ্ড এবং পাতা রয়েছে। এটা ব্রায়োফাইটার তুলনায় ভিন্ন এই কারণে যে ব্রায়োফাইটার মধ্যে রুট ছিল না, কিন্তু টেরিডোফাইটার মধ্যে রুট সৃষ্টি হয়েছে। ক্রিয়েটস এমব্রায়ো, এরাও ভ্রূণ সৃষ্টি করে থাকে, যেটা আমরা ব্রায়োফাইটার মধ্যে দেখি, এখানেও দেখি। অর্থাৎ এর পরবর্তীতে যত উদ্ভিদ আমরা দেখব সবার মধ্যেই আমরা দেখব যে এমব্রায়ো সৃষ্টি হচ্ছে। ভাস্কুলার টিস্যু প্রথম টেরিডোফাইটার মধ্যেই আমরা দেখতে পাই, যে টেরিডোফাইটার মধ্যেই প্রথম আদি ধরনের জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টি হয়। এই জন্য আমরা টেরিডোফাইটার মধ্যেই প্রথম জাইলেম ফ্লোয়েমের আবির্ভাব লক্ষ্য করি, বা বিবর্তনের মাধ্যমে এখানে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি লক্ষ্য করি।
সেক্স অর্গান ইজ মাল্টিসেলুলার এন্ড কমপ্লেক্স, অর্থাৎ এইখানে আসার পরে আমরা দেখি যে তাদের জননাঙ্গটা বহুকোষী এবং কমপ্লেক্স জটিল ধরনের হয়ে থাকে, অর্থাৎ তারা দুই ধরনের জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ সৃষ্টি করে থাকে। এক্সাম্পল হিসাবে আমরা এখানে বলি টেরিস লঙ্গিফুলিয়া, টেরিস শব্দটা থেকে টেরিডোফাইটা শব্দটা আসছে, টেরিস লঙ্গিফুলিয়া, এটা টেরিডোফাইটা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদস্য। নেক্সট সাব কিংডম, আমরা দুইটা সাব কিংডমের কথা বলেছিলাম, একটা ছিল ক্রিপ্টোগেমিয়া আর একটা হচ্ছে ফেনোরোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো সবই ছিল অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ তারা ফুল সৃষ্টি করতে পারে না। আর ফেনোরোগেমিয়া যারা আছে তারা ফুল সৃষ্টি করতে পারে। এই জন্য এদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্টস, অর্থাৎ এরা সপুষ্পক উদ্ভিদ। রিপ্রোডাকশন বাই সিডস, আর ফুল সৃষ্টি হওয়ার কারণে তারা ফল তৈরি করে এবং সেই ফলের মধ্যে দেখা যায় যে তাদের বীজ তৈরি হয়ে থাকে এবং এই বীজের মাধ্যমেই মূলত তারা বংশবৃদ্ধি করে থাকে। যেটা আমরা ক্রিপ্টোগেমিয়ার বেলায় আমরা যেটা দেখছিলাম যে ক্রিপ্টোগেমিয়ার বংশবৃদ্ধির উপায়টা ছিল স্পোরের মাধ্যমে তারা বংশবৃদ্ধি, আর ফেনোরোগেমিয়া আমরা দেখতেছি যে সিডস বা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। তাদের মধ্যে দুইটা ডিভিশন রয়েছে, হ্যাজ টু ডিভিশনস, জিমনোস্পার্মি এন্ড অ্যাঞ্জিওস্পার্মি। ডিভিশন 1 জিমনোস্পার্মি, জিমনোস মিন হচ্ছে নেকেড আর স্পার্ম মিন হচ্ছে সিড, অর্থাৎ তাদের যে বিষয়টা সেটা প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে বা গুরুত্বপূর্ণ, তাদের নামকরণের জন্য দায়ী যে বৈশিষ্ট্যটা সেটাকে আমরা ওপেন সিড বা নেকেড সিড বলে থাকি, অর্থাৎ এদের ফল সৃষ্টি হয়। এই উদ্ভিদগুলোর মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে এদের মধ্যে ফল সৃষ্টি হয় না, ফল সৃষ্টি না হওয়ার কারণে এদের ডিম্বক থেকে সরাসরি বীজ তৈরি হয়ে থাকে এবং সরাসরি বীজ তৈরি হওয়ার কারণে সেটা আমরা বীজটা সরাসরি আমরা খালি চোখেই দেখতে পাই, এটা অনাবৃত বা উন্মুক্ত অবস্থায় বীজটা থাকে। নো ওভারি, অর্থাৎ এদের যে ডিম্বক থাকে সেই ডিম্বকের সেই ডিম্বকটা এখানে থাকে না, এরা সরাসরি ডিম্বাণু থেকেই বীজ তৈরি করে থাকে। নো ফ্রুটস, এদের মধ্যে কোনো ফল সৃষ্টি হয় না, ফল সৃষ্টি না হওয়ার কারণেই এদের সিডটাকে আমরা ওপেন সিড বলে থাকি। হ্যাজ ভাস্কুলার টিস্যু, আমরা বলেছিলাম যে টেরিডোফাইটার থেকে মূলত ভাস্কুলার টিস্যুর আবির্ভাব, জাইলেম ফ্লোয়েমের আবির্ভাব এবং জিমনোস্পার্ম এবং পরবর্তী যে উদ্ভিদগুলো রয়েছে তাদের মধ্যে কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাস্কুলার টিস্যু। এক্সাম্পল হিসেবে আমরা সাইকাস পেকটিনাটার কথা বলতে পারি, যে এটা একটা জীবন্ত জীবাশ্ম লিভিং ফসিল বলা হয়ে থাকে, সেই হিসাবে সাইকাস অত্যন্ত পরিচিত একটি উদ্ভিদ আমাদের নিকট। নেক্সট ডিভিশন 2 অ্যাঞ্জিওস্পার্মি। অ্যাঞ্জিওস্মিন হচ্ছে আবৃত আর স্পার্ম শব্দের হচ্ছে বীজ। এনক্লোজড সিড, যে এদের বীজটা আবৃত অবস্থায় থাকে। বীজটা কোথায় আবৃত অবস্থায় থাকে? ফলের ভিতরে, যে আমরা এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে বীজগুলা ফলের ভিতরে আবৃত অবস্থায় রয়েছে, এই কারণে এটিকে আমরা অ্যাঞ্জিওস্পার্মি বলে থাকি। হ্যাজ ওভারি, তাদের ডিম্বক রয়েছে। ক্রিয়েটস ফ্রুটস, এরা ফল তৈরি করে থাকে। হ্যাজ ভাস্কুলার টিস্যু, এটা কমন বৈশিষ্ট্য যে এদের ভাস্কুলার টিস্যু রয়েছে। এদের মধ্যে আমরা দুইটা গুরুত্বপূর্ণ শ্রেণী দেখি, টু ক্লাস, একটি হচ্ছে ডাইকোটিলিডনেস আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে ক্লাস 1 মনোকটিলিডনেস। মনো মিন্স হচ্ছে 1 এবং কোটিলিডনস মিন হচ্ছে বীজপত্র। এটার অর্থ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 1 কোটিলিডন ইন এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের মধ্যে একটি বীজপত্র থাকে। 1 শব্দ থেকে মনো এবং কোটিলিডন শব্দ থেকে কোটিলিডনেস, ইটালিয়ান ল্যাটিন শব্দ, সেই শব্দটি এসেছে এখানে। 1 কোটিলিডন ইন 1 এমব্রায়ো, তাহলে আমরা এই নাম থেকে একটা বৈশিষ্ট্য এখানে আমরা পাচ্ছি। 2 হচ্ছে প্যারালাল ভ্যানেশন অফ লিফ, অর্থাৎ তাদের এখানে পাতার মধ্যে যে শিরাবিন্যাসটা থাকে, আমরা যদি পাতাটা হাতে নিয়ে দেখি তাহলে দেখব যে সমস্ত শিরাগুলা সমান্তরাল ভাবে অবস্থান করছে, সেটাকে আমরা প্যারালাল ভ্যানেশন বলে থাকি, যে পাতার মধ্যে সমান্তরাল শিরাবিন্যাস দেখি। হ্যাজ অ্যাডভেন্টিশাস রুটস, অর্থাৎ তারা গুচ্ছমূল তৈরি করে থাকে, ফিব্রাস। আর অ্যাডভেন্টিশাস মিন্স হচ্ছে অস্থানিক মূল, যে অস্থানিক মূল হচ্ছে যে তাদের একটা প্রধান মূল থাকে, যখন তারা বীজ থেকে অঙ্কুরিত হয়ে যখন নতুন চারা সৃষ্টি হয় তখন তাদের প্রধান মূল থাকে কিন্তু সে প্রধান মূলটা নষ্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে গুচ্ছমূল তৈরি হয়, যেটাকে আমরা ফিব্রাস রুটস বলে থাকি। এবং এই যে অন্য জায়গা থেকে, যেখান থেকে মূল সৃষ্টি হওয়ার কথা, তার ভিন্ন জায়গা থেকে যখন মূলটা সৃষ্টি হয়, এই জন্য এটাকে অস্থানিক মূল বা
অ্যাডভেন্টিশাস রুটস বলা হয়ে থাকে। ফ্লাওয়ার ইজ ট্রাইমেরাস, অর্থাৎ ফুল যে এদের যে ফুলটি থাকে সেই ফুলের মধ্যে আমরা দেখি যে এদের পাপড়ি বা বৃতির সংখ্যা থাকে 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ এখানে পাপড়ির সংখ্যা 3 বা 6, 9 এরকম হবে। সেই ধরনের ফুলকে আমরা ট্রাইমেরাস পুষ্প বলে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে অরাইজা সেটিভা, আমরা চিত্রের মধ্যে অরাইজা সেটিভা দেখতে পাচ্ছি। ডাইকটিলিডোনেস যেটা আছে, ডাইকট মিন হচ্ছে 2 এবং কটিলিডোনেস 2 কটিলিডনস, যে এখানে ডাইকট শব্দ থেকে 2 শব্দটা আসছে, এবং বীজপত্র ইন এমব্রায়ো, যে এদের বীজপত্রের মধ্যে বা বীজের মধ্যে 2টা কটিলিডন প্রথম সৃষ্টি হয়ে থাকে, এজন্য এটাকে 2 কটিলিডোনেস বলা হয়ে থাকে। রেটিকুলেট ভ্যানেশন, এদের পাতার মধ্যে যে শিরাবিন্যাসটা আমরা দেখি সেই শিরাবিন্যাসটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস থাকে, যে এখানে শিরা বা উপশিরাগুলা দেখা যায় যে পরস্পরকে এমন ভাবে সম্পর্ক তৈরি করে যে সেটাকে একটা জালের মতো দেখা যায়, এই জন্য এটাকে আমরা রেটিকুলেট ভ্যানেশন বলে থাকি। হ্যাজ মেইন রুটস, এদের যে মাটির নিচে যে মূলটা থাকে সেই মূলটা হচ্ছে প্রধান মূল, এবং এটা অনেক স্ফীত হয় বা মোটা হয়, বোঝাই যায় আর কি, যাদের প্রধান মূল রয়েছে। ফ্লাওয়ার ইজ টেট্রামেরাস, অর্থাৎ টেট্রামেরাস মিন্স হচ্ছে যে 4 বা 4-এর গুণিতক পাপড়ি থাকবে, দল বা পাপড়ি থাকবে, বৃতি পাপড়ি থাকবে, 4টা থাকতে পারে, 8টা, 12টা এরকম। পেন্টামেরাস হচ্ছে 5 বা 5-এর গুণিতক, যে সংখ্যা পাপড়ির সংখ্যা বা দলের সংখ্যা হবে 5, 10, 15 এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা পেন্টামেরাস বলে থাকি। এদের মধ্যে 3টা সাবক্লাস রয়েছে, পলিপেটালি, গ্যামোপেটালি এবং মনোক্লামাইটি। এদের সাবক্লাস 1 পলিপেটালি যেটা আছে, পলিপেটালি হচ্ছে ফ্লাওয়ার উইথ ফ্রি পেটালস এন্ড সেপালস, অর্থাৎ এইখানে যে পাপড়িগুলা থাকে সেই পাপড়িগুলা একটা আরেকটার থেকে পৃথক থাকবে, তাহলে সেটাকে আমরা পলিপেটালি, পলি হচ্ছে অসংখ্য আর পেটাল হচ্ছে পাপড়ি, যে যাদের অসংখ্য পাপড়ি থাকে, এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে পাপড়িগুলা ফ্রি থাকবে, এবং বৃতিকে আমরা সেপাল বলে থাকি, পেটাল হচ্ছে পাপড়ি, সেপাল হচ্ছে বৃতি। এক্সাম্পল হিসাবে এখানে আমরা দেখি ব্রাসিকা নেপাস, সরিষা উদ্ভিদের মধ্যে আমরা পলিপেটালি অবস্থা দেখি। গ্যামোপেটালি, গ্যামোমিন হচ্ছে যুক্ত আর পেটাল হচ্ছে পাপড়ি, যে ফ্লাওয়ার্স উইথ পেটালস পার্শিয়ালি অর কমপ্লিটলি ফিউজ টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ এখানে পাপড়ি যেগুলো আছে এই পাপড়িগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা ঘন্টার মতো আকৃতি তৈরি করেছে, এই ফুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের পাপড়িগুলোকে আমরা গ্যামোপেটাল বলে থাকি বা যুক্ত পাপড়ি বলে থাকি। এই যুক্ত পাপড়ি বিশিষ্ট যে গ্রুপটা, সেই গ্রুপটাকে আমরা গ্যামোপেটালি বা সাবক্লাস বলে থাকি। এখানে এক্সাম্পল হিসাবে এখানে আমরা ডেটুরা মেটাল, আমরা যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধুতরা এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেটুরা মেটাল। সাবক্লাস 3 যেটা মনোক্লামাইটি, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্লাওয়ার্স উইথ পেরিয়েন্ট, অর্থাৎ এদের মধ্যে বৃতি পাপড়ির পরিবর্তে এদের মধ্যে পুষ্পপুট থাকে, বাংলায় যেটাকে পেরিয়েন্টের বাংলা হচ্ছে পুষ্পপুট। সেপালস এন্ড পেটালস আর নট ডিস্টিংগুইশড, অর্থাৎ যাদের বেলায় দেখা যায় যে আমরা যদি এই চিত্রটা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবুজ কিছু, এটাকে আমরা বৃতির সাথে তুলনা করতে পারি, আবার পাপড়ির সাথেও তুলনা করতে পারি। এটা আমাদের জন্য একটা কঠিন বিষয় যে এখানে এটাকে আমরা কি বলবো, বৃতি বলবো না পাপড়ি বলবো। তখন বিজ্ঞানীরা এটাকে পেরিয়ান্থ হিসাবে বা পুষ্পপুট হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা এখানে যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেসুয়ারিনা ইকুইজিটিফোলিয়া, কেসুয়ারিনা ইকুইজিটিফোলিয়া, এই কেসুয়ারিনা উদ্ভিদটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যে গ্রুপগুলো আলোচনা করলাম, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের যে গ্রুপগুলো আলোচনা করলাম সেই গ্রুপগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে, যে সি টাফ বিপি, পি গার্ড এমপি জিএম, এই অক্ষরগুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই ধাপগুলা মনে রাখতে পারবো। যে সি হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, অপুষ্পক উদ্ভিদ, এর মধ্যে 3টা বিভাগ বলেছিলাম। টি হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটার মধ্যে 2টা শ্রেণী, এ হচ্ছে এলগি, এফ হচ্ছে ফানজাই। দ্বিতীয় বিভাগটি ছিল বি ব্রায়োফাইটা, তৃতীয় বিভাগটি ছিল পি টেরিডোফাইটা। নেক্সট আমরা পি গার্ড এমপি জিএম, পি দিয়ে হচ্ছে ফেনোরোগামিয়া, সপুষ্পক উদ্ভিদ, তার মধ্যে 2টি বিভাগ ছিল, জি হচ্ছে জিমনোস্পার্মি আর এ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি, এখানে এ ই উল্লেখ করা যায় অথবা সাধারণভাবে আমরা এটা লিখতে পারি। ডি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা 2টা ক্লাস দেখি, এটা হচ্ছে ডাইকটিলিডোনেস আর এটা হচ্ছে এম হচ্ছে মনোকটিলিডোনেস।
পি হচ্ছে এখানে ডাইকোটিলিডোনেসের মধ্যে আমরা তিনটি সাবক্লাস দেখেছিলাম। এটা হচ্ছে পি পলিপেটালি, জি হচ্ছে গ্যামোপেটালি, এম হচ্ছে মনোক্লামাইডে। আমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় আসলে আমরা এই শ্রেণীবিন্যাসের ছকটাও খুব সুন্দরভাবে লিখতে পারবো, আবার এই ধাপগুলোও খুব সুন্দরভাবে লিখতে পারবো বা বর্ণনা করতে পারবো। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।